অনিয়ম করে রাজুকের পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের সাজা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের দেওয়া হয়েছে 5 বছরের দণ্ড। ঢাকার 4 নম্বর বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলমের আদালত রাজুকের পূর্বাচল শহর প্রকল্পের প্লট জালিয়াতির 4র্থ মামলায় রায় হবে এই আদালতে। তাই সোমবার সকাল থেকেই নিশ্চিত করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি। সকাল 11:30টায় শুরু হয় রায় পড়া। সব আসামির বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রেহানাকে 7, তার মেয়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেয়া হয়। শেখ হাসিনা সহ বাকি 15 আসামিকে 5 বছর করে সাজা দেয়া হয়। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকি তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। মা শেখ রেহানা ও ভাই রাদওয়ানুল মুজিব সিদ্দিককে প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন টিউলিপ সিদ্দিক। এই বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন সহ 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এইটা আমাদের বাংলাদেশ সরকারের নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে, সেটা বিভিন্নভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করব। দুর্নীতিবাজ ও তাদের সহায়তাকারী সবাই অপরাধী। ভবিষ্যতে ক্ষমতাধর ব্যক্তিদের জন্য এই রায় বড় বার্তা, এমন পর্যবেক্ষণ দেয়া হয় রায়ে। বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন। এর আগে একই অভিযোগে 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া 3 মামলায় তার 2 সন্তান সজীব অজেদ জয় ও সাইমা অজেদ পুতুলকেও 5 বছর করে সাজা দেয়া হয়েছে। খালিদ হাসান, ডিবিসি নিউজ। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুত জনসম্মুখে প্রকাশের দাবি শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের। একই সঙ্গে জড়িত কেউ যেন রেহাই না পান সে বিষয়ে সরকারের কঠোর ব্যবস্থা চেয়েছেন তারা। নিরাপত্তাহীনতার শঙ্কার কথা জানিয়ে শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়েছে। রবিবার প্রধান উপদেষ্টার কাছে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। পরে প্রকাশ করা হয় আংশিক তথ্য। এতে বলা হয় এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত, মিলেছে আন্তর্জাতিক সংশ্লিষ্টতাও। সোমবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে এ নিয়ে প্রতিক্রিয়া জানান শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। হত্যায় জড়িতদের নাম প্রকাশ ও দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। শহীদ পরিবারবর্গের থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি সেই সুযোগ থাকে তবে সেটা রিইনভেস্টিগেশন হোক, এতেও কোনো অসুবিধা নেই। যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা এদেশের নিন্দনীয় ব্যক্তি। আমি শহীদ পরিবারের পক্ষ থেকে জানাবো, তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দাস্তম্ভ তৈরি করা হয়। কোনো ছাড় দেওয়া হবে না। এখানে 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। দেয়ার উইল বি নো ইফস অর বাটস। এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা অসম্ভব নিরাপত্তাহীনতায় ভুগছি এই মুহূর্তে। এই কথাগুলো আমরা আলাদা করে বলতে চাইনি, কিন্তু আমরা বলতে এখন বাধ্য হচ্ছি। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানান তারা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা গতকালকে যেমনটা জানছিলাম যে বেগম জিয়াকে ডাকলে তিনি সাড়া দিচ্ছেন, আজকে আবার তার অবস্থার অবনতি হয়েছে, আর কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। করি সেই বিষয়টাই যেটা আপনি বলছিলেন, যে তার অবস্থা গতকাল রাত থেকে আবারও ক্রিটিক্যাল মুভমেন্ট মানে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি কিছুক্ষণ আগে না, ঠিক 5 থেকে 6 মিনিট আগে আমাদের এই গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাবে কিন্তু তিনি এই কথা জানিয়েছেন। তার অবস্থা গতকাল রাত থেকে ক্রিটিক্যাল অবস্থা রয়েছে, এবং কি আমরা সেটাও জিজ্ঞেস করেছিলাম যে আসলে সেখানে আসলে কি অবস্থায় বা এখানে
যদি একটু বলতে চাই আপনার কাছে যে এই সিসিইউ বা আইসিইউ বা আপনি যেটাই বলেন না কেন বা ভেন্টিলেশন যেটাই বলেন না কেন সেই বিষয়টাও কিন্তু আমরা দেখেছি তার কাছ থেকে যে তিনি সেটাই বলেছিলেন যে ভেন্টিলেশনে আছেন সেই বিষয়টাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি যদি আমি বলি যে গতকাল রাতে একটি মেডিকেল বোর্ড সেই একটি বৈঠক করেছিলেন, সেই বৈঠকের পরবর্তীতে আসলে কি ধরনের তথ্য রয়েছে সেই তথ্যগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি, তবে হয়তোবা পরবর্তীতে নতুন কোনো তথ্য বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমরা পেতে পারি, সেই সম্ভাবনাটাও কিন্তু আমরা পাচ্ছি। তবে এর ক্ষেত্রে বিএনপির ভাইস চেয়ারম্যান যিনি আহমেদ আজম খান তিনি কিন্তু বরাবরই বলছেন যে তার ক্রিটিক্যাল অবস্থাটা আবারও সেই আগের মতোই সংকটাপন্ন, এমনকি এই সংকটাপন্নর কারণে তাকে যদি আমরা বলি বা তাকে সে এই ভাষাতেই আমাদেরকে জানিয়েছিলেন যে ক্রিটিক্যাল মুভমেন্টের পরবর্তীতে আইসিইউ কিংবা সিসিইউ কিংবা লাইফ সাপোর্ট বলেন ভেন্টিলেশন যেটা সেটাও বলা যেতে পারে, সেই বিষয়টাই কিন্তু আমাদের কাছে নিশ্চিত করেছেন। এর পাশাপাশি তিনি কিন্তু সকলের কাছে দোয়া চেয়েছেন, দোয়া ছাড়া আসলে বিকল্প কিছু নেই, সেই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। পরবর্তীতে হয়তো বা মেডিকেল বোর্ড থেকে কোনো নতুন তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করব। এই ছিল এখান থেকে কৌরি সবশেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। নেতারা বলেন, মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর মানুষকে নিয়ে আগামী দিনের রাজনীতি গড়তে চায় বিএনপি। বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ আমলের অর্থমন্ত্রী এএমএস কিবরিয়ার ছেলে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর রেজা কিবরিয়া। সোমবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাকে স্বাগত জানানো হয়। এ সময় নিজের অবস্থান তুলে ধরেন গণ অধিকার পরিষদের সাবেক এই নেতা। একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে, আমি ইতিহাসে এরকম কোনো উদাহরণ অন্য কোনো দেশে দেখি না। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর মানুষকে নিয়ে আগামী দিনের রাজনীতি করার জন্য কাজ করছে বিএনপি। আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর এবং অগ্রচিন্তার মানুষদেরকে নিয়েই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ এবং রাজনীতি বিনির্মাণ করতে চাই। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যাশার কথা জানান রেজা কিবরিয়া। যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে, আমি চাই দেশের জন্য কাজ করতে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 150, ময়মনসিংহ 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 5 আসনে। জমিদারি, ঐতিহ্য এবং ইতিহাস ঘেরা এই উপজেলা মুক্তাগাছা উপজেলা নিয়ে ময়মনসিংহ 5 আসন গঠিত। স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘ দিনেও আসলে মানুষের মৌলিক চাহিদার খুব বেশি একটা উন্নয়ন ঘটেনি এই উপজেলায়, এবং এই উপজেলাতে একেবারে যে 7 লাখ মানুষ রয়েছে, পুরুষ এবং নারী প্রায় সমান সমান। তো সামনে নির্বাচন নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। এখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আসলে আপনারা মানুষের কাছে যাচ্ছেন, দল থেকে মনোনয়ন পাওয়ার পর মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং আপনাদের প্রত্যাশার কথাও বলছেন। মানুষ কি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। বিশেষ করে মুক্তাগাছার সর্বস্তরের জনগণ এবং এখান থেকে যারা দেশে বিদেশে এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। যে প্রশ্নটি আপনি করেছেন, মুক্তাগাছা একটি ঐতিহ্যবাহী পুরাতন পৌরসভা এবং পৌরসভা অধ্যুষিত
একটি একক সিট। এখানে 10টি ইউনিয়ন, একটি পৌরসভা রয়েছে এবং এগুলি নিয়েই এখানকার একটি সিট। এখানে 3,93,000 ভোটার, 1,92,000 হচ্ছে মহিলা, 1,91,000 হচ্ছে পুরুষ। সুতরাং পুরুষের চাইতে মহিলা ভোটার সংখ্যা এখানে বেশি। ভোটার সহ 7 লক্ষ লোকের মানুষের বসবাস যে জায়গাটিতে, এই জায়গাটি পুরাতন হওয়ার কারণে যে ধরনের উন্নয়ন, সুযোগ সুবিধা, শিক্ষা, সংস্কৃতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি, শিল্প সব জায়গায় যে সুযোগটা থাকার দরকার ছিল এখানে তার কিছুই নেই। আপনি যদি ঘুরেন মুক্তাগাছা পৌরসভার রাস্তাকে কোনো রাস্তা মনে হবে না, মনে হবে একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকায় প্রবেশ করলাম। বর্ষাকালে আমি এখানে ঢুকে দেখেছি যে কাদার উপর দিয়ে আমাকে চলতে হচ্ছে। পৌরসভার যতগুলো রাস্তা আছে প্রত্যেকটি রাস্তার করুণ অবস্থা, বাইরের যে রাস্তা প্রত্যেকটি রাস্তার করুণ অবস্থা। এই উন্নয়ন কেন সম্ভব হয় নাই? এটার প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। আর যারা এখানে অতীতে এমপি নির্বাচিত হয়েছিলেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন, তারা জনগণের সুযোগ এবং সুবিধা, তাদের কষ্ট লাঘব করার জন্য এখানে ভূমিকা রাখেন নাই। তারা নিজেদের সুবিধা অর্জন করার জন্য এখানে রাজনীতি করেছেন এবং ভূমিকা পালন করেছেন। সামনে তো নির্বাচন, আপনি নির্বাচন করছেন এবং কি আপনার এখানে বিএনপি প্রার্থী দিয়েছে, বিএনপি আপনার প্রতিদ্বন্দ্বী দল হিসেবে রয়েছে। আসলে নিজেকে কেন যোগ্য মনে করছেন? মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করেছে? আপনি জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? প্রথম কথা হচ্ছে আমি নিজেকে কখনো যোগ্য বলে ভাবি না, মনে করি না। যোগ্যতার স্বীকৃতি মানুষ দিবে। আমি লেখাপড়া করেছি আরকে হাই স্কুল থেকে, শহীদ স্মৃতি কলেজ থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, লন্ডন ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে, বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। সুতরাং এখানেই আমার জন্ম, এখানেই আমার বেড়ে ওঠা। এই যে জায়গায় বসে আছেন এই এলাকায় আমার বিচরণ ক্ষেত্র। এখানকার প্রত্যেকটি মানুষ ছোটোকাল থেকে আমাকে দেখেছে, আমার যোগ্যতা, ব্যক্তিত্ব, ব্যক্তিগত চরিত্র সব জানে। সুতরাং আই নেভার থিঙ্ক দ্যাট আই এম এ এলিজিবল পারসন অ্যান্ড কোয়ালিফাইড পারসন। বাট জয়ী হতে পারলে তরুণ যারা রয়েছে, নারী যারা রয়েছে, সাধারণ কৃষক, ভোটার যারা রয়েছে, তাদের জন্য আপনার কি পরিকল্পনা? আমার প্রথম পরিকল্পনায় হচ্ছে এখানকার তরুণ এবং যুব সমাজ বিপুল সংখ্যক রয়েছেন যাদের কর্মসংস্থানের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। এই কর্মসংস্থানের 1 নম্বর প্রায়োরিটি হবে আমার। এবং মুক্তাগাছা একটা ব্যবসা বান্ধব এরিয়া, শিল্প বান্ধব এরিয়া, শিক্ষা বান্ধব এরিয়া। যথেষ্ট সুযোগ এখানে আছে। যমুনা ব্রিজ থেকে পূর্বাঞ্চলে যোগাযোগের প্রাণকেন্দ্র হলো মুক্তাগাছা। এখানে একটা শিল্প অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে, ব্যবসা বান্ধব একটি উপজেলা হিসেবে গড়ে তোলা হবে মুক্তাগাছাকে। স্বাস্থ্য খাতেও তো বেশ ভঙ্গুর অবস্থা দেখলাম। একেবারেই জামালপুর থেকে রৌমারী থেকে ময়মনসিংহ পর্যন্ত অনেক মানুষই মুক্তাগাছার উপর নির্ভরশীল স্বাস্থ্য খাতের জন্য। সেই বিষয়ে কি পরিকল্পনা? প্রথম পরিকল্পনা হচ্ছে যে আপনি হসপিটালটি দেখতে পাচ্ছেন, আমরা যেখানে বসে আছি তার থেকে কয়েক গজ দূরেই। এটা হাসপাতাল বলা যাবে না, এটা একটা কসাইখানা বলতে হবে। কারণ এখানে মানুষ আসে চিকিৎসার জন্য, আরও অসুস্থ হয়ে ফিরে যায়। এই করোনা অবস্থাটা কেন হয়েছে? স্বাস্থ্য খাতের কোনো ডেভেলপমেন্ট মুক্তাগাছা হয় নাই। এখানকার সব লোককে চলে যেতে হচ্ছে ময়মনসিংহ বেসরকারি হাসপাতালগুলোতে। আমরা, আল্লাহ যদি আমাদেরকে এমপি হওয়ার তৌফিক দান করেন, আমরা স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব এবং এখানে একটি মানসম্মত হাসপাতাল তৈরি করা হবে যেখানে বিভিন্ন জায়গা থেকে এসে লোকেরা এখানে চিকিৎসা নেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে ময়মনসিংহ 5 আসনে, ময়মনসিংহ 6 আসনে। পরবর্তী বুলেটিনে জনপ্রতিনিধি যারা হচ্ছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সাথে থাকুন ডিবিসি নিউজে। সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে একটি স্পিড বোট উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সকাল 10টায় শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ স্পিড বোটটি উল্টে যায়। এ সময় স্পিড বোটে থাকা 7 যাত্রী সাগরে পড়ে যান। এ সময় অন্য একটি স্পিড বোট এসে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে। এ সময় গুরুতর আহত মরিয়ম বেগম ও তার শিশু মহিমাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে 2 জনের মৃত্যু হয়। সাগর উত্তাল থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলায় ক্ষমা ভিক্ষা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমার আবেদন পাঠান তিনি। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর সই সহ আইনজীবী অমিত হাদাদ 111 পাতার ক্ষমা চাওয়ার নথি প্রেসিডেন্টের দপ্তরে জমা দেন। এতে বলা হয়েছে, ক্ষমা করা হলে প্রধানমন্ত্রী এই সংকটময় সময়ে ইসরায়েলকে এগিয়ে নিয়ে যেতে এবং সব চ্যালেঞ্জ মোকাবিলা করা ক্ষমতা ও শক্তি ব্যয় করতে পারবেন। জনগণের বিভিন্ন অংশের মধ্যকার দূরত্ব কমাতে সাহায্য করবে। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় এখনও ঘোষণা করা হয়নি।
এদিকে প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার ইস্যুতে বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা। বিশ্বকাপের আগে শেষ টি-20 সাথে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ অঘোষিত ফাইনাল। আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে দুপুর 2টায়। বিপিএল নিলাম শেষ, ক্রিকেটারদের মধ্যে খুনসুটি কে কোন দলে জায়গা পেল সেটা নিয়ে অনুশীলনের চারপাশে হাস্যোজ্জ্বল পরিবেশ। এর মাঝেও সিরিজ জয়ের তাড়নাতে সিরিয়াসনেসে ঘাটতি নেই শরীফুল তানজিমদের। বিশ্বকাপে বাংলাদেশের একাধিক ম্যাচ দিনের আলোয় থাকায় আইরিশদের বিপক্ষে শেষ টি-20 হবে দুপুরে। তৃতীয় টি-20তে ডাক পাওয়া শামীমের দিকে নজর ছিল বেশি। আলোচিত ক্রিকেটারকে অধিনায়ক লিটনের চাওয়াতে নেওয়া হয়েছে শেষ ম্যাচে। দ্বিতীয় টি-20 জিতে দলের আত্মবিশ্বাস ফিরেছে, যা শেষ ম্যাচে রসদ যোগাবে ভালো খেলার। বাড়তি চাপ না নিয়ে ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে হবে। সবশেষ ম্যাচ জয়ের পর ছেলেরা আত্মবিশ্বাসী, যা ধরে রাখতে হবে পরের ম্যাচেও। সিরিজ জিততে পারলে বিশ্বকাপের আগে মোমেন্টাম দলের সাথে থাকবে। শেষ টি-20তে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা জোরালো। ওপেনিংয়ে তানজিদ কিংবা ইমনের একজন বাদ পড়তে পারেন। শূন্যতা পূরণে সাইফ খেলতে পারেন ওপেনিংয়ে। মিডল অর্ডারে শামীম ফিরতে পারেন। সোহানের জায়গায় জাকেরকে সুযোগ দিতে পারে ম্যানেজমেন্ট। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, উইন্ডিজ, আয়ারল্যান্ড যেই হোক, ভালো ক্রিকেট খেলার বিকল্প নেই। দলের কাছে গুরুত্বপূর্ণ খেলার মাঝে প্রসেস ঠিক রাখছে কিনা। আন্তর্জাতিক ম্যাচে মোমেন্টামের প্রত্যাশা থাকে জয়ের। টি-20 সিরিজে বাংলাদেশকে চাপে রাখতে সফল আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় টি-20তে অল্পের জন্য হার আইরিশদের। শেষ ম্যাচ হোক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, চাওয়া অতিথিদের। প্রথম 2 ম্যাচে ছেলেরা ভালো খেলেছে। বাংলাদেশকে আমরা কঠিন পরিস্থিতিতে ফেলেছি। এক ম্যাচে জিতেছি, আরেকটায় হেরেছি। সিরিজের শেষ ম্যাচে ভালো খেলে আমরা জিতব। বিশ্বকাপের আগে শেষ টি-20 জিতে ঠিকঠাক প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। বিপিএল নিলামের পরদিনই ক্রিকেটাররা ব্যস্ত জাতীয় দলের অ্যাসাইনমেন্টে। বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ 1-1 সমতায়। তৃতীয় ম্যাচ তাই রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে, যেখানে জয়ে চোখ লিটন দাসের দলের। কারণ বিশ্বকাপের আগে এটাই শেষ ম্যাচ, আর বাংলাদেশ চাইবে মোমেন্টাম পক্ষে নিয়ে বিশ্ব আসরে যেতে। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম। সংস্কারের পরও নবায়নযোগ্য জ্বালানি খাতের বিষয়ে পাবলিক প্রকিউরমেন্ট আইনে এখনও অনেক ত্রুটি আছে, এমনটা জানিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিটি বলছে এই খাতে টেন্ডার জমা অনলাইনে শুরু হলেও পরবর্তী কার্যক্রমে ম্যানুয়ালি হওয়ায় নিশ্চিত হচ্ছে না স্বচ্ছতা। জমি অধিগ্রহণ ও ঋণ নেওয়ার প্রক্রিয়াও এখনও জটিল। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে এই খাতে বিনিয়োগ বান্ধব নীতি করার আহ্বান উদ্যোক্তাদের। তীব্র জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দিয়েছে সরকার। এজন্য সম্প্রতি পাবলিক প্রকিউরমেন্ট আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও কম্পিটিশন লেভেলটা কম, কিন্তু তবে এই উদ্যোগে এখনো অনেক ত্রুটি আছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি। রাজধানী ব্র্যাক সেন্টারে এ সংক্রান্ত গবেষণা প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, এই খাতে টেন্ডার জমা অনলাইনে হলেও পরের সব কার্যক্রম করা হয় ম্যানুয়ালি। জমি অধিগ্রহণে লাগে অন্তত 3 বছর। অন্যান্য দেশের তুলনায় উৎপাদন ব্যয় বেশি, কর্মকর্তাদেরও দক্ষতার অভাব আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে $1.14 মিলিয়ন পার মেগাওয়াটের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল, কিন্তু এটা অন্যান্য যে কোনো দেশের থেকে প্রায় বেশি, অনেক বেশি। ফাইন্যান্সিয়াল এই ক্রাইটেরিয়াটা ওয়ার্কিং ক্যাপিটাল, এটাকে আরও ফ্লেক্সিবল করার সুযোগ আছে। আমরা যদিও পিপিআর ফলো করছি, কিন্তু যেহেতু এটা পাওয়ার সেক্টরের জন্য, এটার জন্য আলাদা করে একটা প্রকিউরমেন্ট গাইডলাইন থাকতে পারে। উদ্যোক্তারা বলছেন এই খাতে বিনিয়োগ এখনো ঝুঁকিমুক্ত নয়। এছাড়া অন্তর্বর্তী সরকার 37টি প্রকল্প বাতিল করায় আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি সংকটে দেশ। যারা অলরেডি টেকনিক্যালি ইভালুয়েট হয়ে আছে এবং যারা টেকনিক্যালি এলিজিবল হয়েছে, তাদেরকে ওই সুযোগটা দেওয়া উচিত। এই ক্রয় প্রক্রিয়ার মধ্যে সরাসরি রাষ্ট্র আসলে উদ্যোক্তাকে হেল্প না করে, তাহলে বাংলাদেশে মানে এরকম গ্রিড স্কেল রিনিউয়েবল খুব একটা সাকসেসফুল হবে না। বিশ্লেষকরা মনে করেন বিদ্যুৎ খাতে মার্চেন্ট পাওয়ার পলিসি, নেট মিটারিং পলিসি সহ এই খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগেও অনেক ত্রুটি আছে। টেকসই বিদ্যুৎ খাত গড়তে নবায়নযোগ্য জ্বালানি খাত আরও বিনিয়োগ বান্ধব করতে হবে। একটা প্রজেক্ট একটা ইনভেস্টর করলো, 3 মাস পরে দেখা গেল পিডিবি তাকে নোটিশ দিয়ে দিচ্ছে যে আমরা টার্মিনেট করতে চাই। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। মানে যে টেন্ডারগুলো করা হয়েছিল, আমরা জানি 4 থেকে 5 বার আপনার এই টেন্ডারিং প্রসেসটা টাইম এক্সটেনশন করেছিল। ইনভেস্টরের সিকিউরিটি যদি না থাকে, সেখানে ইনভেস্টর
আপনার কমফোর্ট ফিল করবে না। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় দুর্নীতিগ্রস্ত এই খাতকে টেনে তুলতে চেষ্টা করছে তার মন্ত্রণালয়। তার আশা, নবায়নযোগ্য জ্বালানি খাতে আগের তুলনায় কম ট্যারিফ নির্ধারণ এই খাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। আগামীতে ট্যারিফ আরও কমবে। 2010 সালের যে আইন ছিল। রিফাত আসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। আজ থেকে দেশের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। তার আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে পেট্রোল, অকটেন, ডিজেল সহ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতি লিটার ডিজেলের দাম 102 টাকা থেকে বাড়িয়ে 104 টাকা করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার 118 টাকা থেকে বাড়িয়ে 120 টাকা ও অকটেনের দাম 122 টাকা থেকে বাড়িয়ে 124 টাকা করা হয়। আর কেরোসিনের দাম প্রতি লিটার 114 থেকে বাড়িয়ে করা হয়েছে 116 টাকা। এর আগে গেল বছরের মার্চ থেকে বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। ডিসেম্বর জুড়ে নতুন এ দামে জ্বালানি তেল কেনাবেচা চলবে। বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঝুঁকি নেই, কিন্তু রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত করতে একটি চক্র নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। সকালে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত গ্লোবাল সোর্সিং এক্সপোর এক অনুষ্ঠানে কথা বলেন ইপিবির। বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরতে ঢাকার অদূরে এই প্রথম সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো, যেখানে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত ও কৃষিজাত পণ্য এবং প্লাস্টিক পণ্যের শতাধিক স্টল রয়েছে। এতে অংশ নেয় দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠান। মেলায় অংশ নেয়া ব্যবসায়ীদের প্রত্যাশা, বাংলাদেশকে আরও নির্ভরযোগ্য সোর্সিং কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠায় সহায়ক হবে এই মেলা। মেইনলি হচ্ছে আমরা আসছি যাতে আমরা আমাদের প্রোডাক্টগুলো শোকেস করতে পারি। এই টাইপের যদি এক্সপোগুলো হতে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যৎ আছে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, নিরাপত্তা ত্রুটির কারণে কিছু বিদেশি ক্রেতা বাংলাদেশে আসতে চান না। পলিটিক্যাল সিচুয়েশনের অজুহাত দিয়ে অনেকে বলছে যে এই মুহূর্তে তারা আসতে চাচ্ছে না। উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিয়ে একটি চক্র উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে। অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয়। বাট আপনারা নিজেরা জানেন যে আমাদের দেশের ঘোরাফেরাতে নিরাপত্তায় কোথাও তেমন কোনো ঘাটতি নাই। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের এই মিলন মেলা দেশের রপ্তানি ও বাণিজ্য খাতকে সমৃদ্ধ করবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার। আমাদের বাণিজ্যকে, আমাদের উৎপাদন খাতকে আরও গতিশীল করার জন্য সমস্ত দুনিয়ার যারা সরবরাহকারী এবং ক্রেতা আছেন তাদেরকে সমন্বিতভাবে এক ছাদের নিচে পাওয়ার উদ্দেশ্যেই বাণিজ্য মন্ত্রণালয় এই উদ্যোগটা গ্রহণ করেছে। এ সময় বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান ব্যবসায়ী নেতারা। আগামী দিনে আমরা যে $100 বিলিয়ন রপ্তানির টার্গেট করছি, সেই রপ্তানি হ্যান্ডেল করার মতো আমার তো বন্দর নাই। সরকার যেটা উদ্যোগ নিয়েছে এইগুলি যদি আমরা সাপোর্ট না করি, বিরোধিতা এইভাবে করতে থাকি, তাহলে আমার মনে হয় এটা ঠিক হবে না। এই এক্সপোতে বিপুল বিদেশি ক্রেতার উপস্থিতিকে বড় সম্ভাবনা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। 2 মাস পর নিলামের মাধ্যমে আবারও বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দরপতন ঠেকাতে এমন উদ্যোগ বলে জানিয়েছে ব্যাংকটি। চলতি অর্থবছরে 30 নভেম্বর পর্যন্ত ডলার কেনার পরিমাণ দাঁড়ালো 2 বিলিয়নেরও বেশি। এর আগে জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ডলারের দাম কমার পেছনে কয়েকটি কারণ জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা, যার মধ্যে অন্যতম হিসেবে ধরা হচ্ছে সরকারি বড় পেমেন্টের চাপ কমে যাওয়া। অন্যদিকে দেশে নতুন ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ না থাকা এবং আমদানি, বিশেষ করে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় কমেছে ডলারের দাম। কারণ পর্যাপ্ত ডলার থাকা সত্ত্বেও ব্যবসায়ীর আমদানিতে আগ্রহী নন। এদিকে বাংলাদেশ ব্যাংকের আরেক তথ্য বলছে 29 নভেম্বর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে প্রায় $2.69 বিলিয়ন, যা গত কয়েক মাসের তুলনায় ইতিবাচক প্রবাহ। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের ট্রানজিট পণ্য পরিবহনের ট্রায়াল রানেই জটিলতায় পড়েছে। ভারতের রোড পারমিট না পাওয়ায় 4 দিন ধরে লালমনিরহাটের বুড়িমারিতে আটকে আছে ভুটানের পণ্যবাহী কার্গো ট্রাক। বাংলাদেশের উপর দিয়ে ল্যান্ড লক বা স্থলবেষ্টিত দেশ ভুটান ট্রানজিট চালুর খবরে উচ্ছ্বাস প্রকাশ করলেও এখন তা ভারত সরকারের অসহযোগিতায় স্থবির হয়ে পড়েছে। শুক্রবার ভোরে ভুটানের পণ্যবাহী কার্গো ট্রাক বুড়িমারি স্থলবন্দরে পৌঁছালো 4 দিনও মেলেনি ভারতীয় সরকারের রোড পারমিট। এর আগে থাইল্যান্ড থেকে আমদানি করা ভুটানের পণ্য এই জটিলতায় পড়েছিল।
দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বুড়িমারি স্থলবন্দর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, এই যে ট্রাকটি সেখানে 4 দিন ধরে আটকে আছে, এ নিয়ে আসলে বন্দর ব্যবহারকারী যারা আছে, ব্যবসায়ী যারা আছে, তাদের কোনো মন্তব্য জানতে পেরেছেন কিনা? হিমাদ্রি, আমি যেটি তথ্য একটু আগে জানতে পারলাম, আসলে এই যে নানা জটিলতার মাধ্যমে এই বুড়িমারি স্থলবন্দরে যে 4 দিন ধরে ট্রাকটি আটকে ছিল, সেই ট্রাকে কিন্তু এই কিছুক্ষণ আগে তথ্য পেয়েছি যে সন্ধ্যার নাগাদ কিন্তু ভারতে প্রবেশ করবে। যদিও এখনও তারা কোনো রকম চিঠি পায়নি, তবে বেসরকারিভাবে তারা একটি জানতে পেরেছে যে এই সন্ধ্যার মধ্যে সেই চিঠিটি পৌঁছাবে। চিঠি পৌঁছালে কিন্তু ভারতে এই ট্রাকটি পৌঁছাবে। এবং এখানে যারা যেটি বলছে যে দীর্ঘ 4 দিন থেকে যে নানা জটিলতায় এটি কিন্তু একরকম বলা যায় যে ভারত সরকারের কিন্তু উদ্দেশ্যনীয়তা বলে দাবি করছেন এখানে ব্যবসায়ীরা। আর আরেকটি জিনিস আপনাকে তথ্য দিয়ে রাখি, এই যে এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরের ট্রাকটি এসেছে, এই যে দীর্ঘ সময় লাগলো, এটি কিন্তু 4 লাইন না থাকার কারণে কিন্তু অনেক সময় লেগে গেছে। তা আমি এই বিষয়ে একজন ট্রাক চালকের সঙ্গে, যিনি এই ট্রাকটি নিয়ে এসেছেন, তার কাছে জানতে চাবো, আপনারা কখন যেতে পারবেন, কি জানতে পেরেছেন এখন পর্যন্ত? আমি এভাবে সাধারণভাবে খবর পাইছি যে সন্ধ্যার ভিতরে গাড়িটা ওই পারে যাবে। এখন সঠিক নিউজ এখনও পাই নাই। ওরা বলছে, নিউজ দিয়েছে সন্ধ্যার ভিতরে ওই পারে যাওয়ার সম্ভব, এটা বলছে। আবার কবে আসবো বলতে, আজকে কন্ট্রাক্টটা নিবে, ফিরে আনবে, হয়তো 2-3 দিনও লাগতে পারে, এরকম কোনো গ্যারান্টি এখনও দেয় নাই। কদিন আগে 7 দিনের শুনতে পারছিলেন যে হিমাদ্রি, আসলে উনি যেটা বলছিলেন যে উনি যেতে পারবে কিনা এখনও অনিশ্চিত রয়েছে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে সন্ধ্যা নাগাদ কিন্তু এই গাড়িটি প্রবেশ করবে ভারতে, তারপরেই ভুটানে প্রবেশ করবে। তথ্য অনুযায়ী মনে হচ্ছে সেই 4 দিন ধরে যে ট্রাক আটকে আছে, সেটি সন্ধ্যা পরে সে ওই পারে যেতে পারবে এবং জট খুলতে শুরু করেছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিদেশি ঋণের কিস্তি পরিশোধে স্বস্তিতে বাংলাদেশ। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তাতে দেখা যায় চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর 4 মাসে যে পরিমাণ বিদেশি ঋণ ছাড় পেয়েছে বাংলাদেশ, ঠিক তার প্রায় সমপরিমাণ অর্থ ঋণের কিস্তি হিসেবেও পরিশোধ করা হয়েছে। ইআরডির তথ্য বলছে, জুলাই অক্টোবর প্রান্তিক উন্নয়ন সহযোগীরা ঋণের 166 কোটি বা $1.66 বিলিয়ন ছাড় করেছে, যার বিপরীতে তারা এই সময় বাংলাদেশ ঋণের শুধু আসল মিলে পরিশোধ করেছে 158 কোটি বা $1.58 বিলিয়ন। গেল বছর একই সময় তুলনায় বিদেশি ঋণ সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে 375%, আর বৈদেশিক ঋণের অর্থ ছাড় বেড়েছে 38.51%। এবছর উন্নয়ন সহযোগীদের ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ বেড়েছে 10.23%। অবকাঠামো কাজের সরকারি দরে গড়মিল ও ইজিপির শর্ত ভঙ্গ করে পছন্দের ঠিকাদারদের দেওয়া হয় কাজ। অনিয়মের বিষয়ে অভিযোগ করলে উল্টো হয়রানি হতে হয় সাধারণ ঠিকাদারদের। এমন চিত্র চট্টগ্রামে গণপূর্ত বিভাগ 2-এর। কাজের নামে কোটি টাকা লুট হল নির্বিকার সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। চলতি বছরের সেপ্টেম্বরে বিটিবি চট্টগ্রাম কেন্দ্রের অভ্যন্তরীণ দেয়ালের রং করা, বাথরুম সংস্কার সহ আনুষঙ্গিক কাজের দরপত্র আহ্বান করা হয়। গণপূর্তের শিডিউল অফ রেট 2002 অনুযায়ী মূল্য হয় 7,99,401 টাকা। তবে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ 2-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত অফিসিয়াল এস্টিমেট দরে দেখা যায় 7,99,415 টাকা। দুটি ক্ষেত্রে 14 টাকার পার্থক্য রয়েছে। নির্বাহী প্রকৌশলী নিজের পছন্দের লোককে কাজ পাইয়ে দিতে গড়মিল করেছে অভিযোগ ঠিকাদারের। তবে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন নির্বাহী প্রকৌশলী। গণপূর্তে একটি সংঘবদ্ধ একটি সিন্ডিকেট আছে, সবাই আসলে যৌথভাবে মিলে আসলে তাদের সিন্ডিকেটের পছন্দের মানুষকে কাজ পাইয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে থাকে ওনারা। এখানে আপনার একটা এস্টিমেট হয় 14-15 জন কিন্তু হয়ে আসে। আমি এখানে যে আমি একটা এস্টিমেট টেন্ডার করি 13 জন মানুষে কি আপনার সিম্পল 7 লাখ টাকা কাজের জন্য 13 জন লোক কি সিন্ডিকেট করবে ভাই? অনিয়মের বিষয়ে জানতে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে গেলে ক্যামেরা দেখে সটকে পড়েন। আমাদের অনুমতি ছাড়া কোনো কথা বলা আমাদের জান, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা স্টাফের সাথে কথা বলেন, কোনো অভিযোগ থাকলে ওরা দিয়ে দেন। আচ্ছা, আমাদের স্টাফের সাথে তথ্য দিয়ে দেন, আমরা দেখব। একই দপ্তর থেকে প্রকাশিত নাসিরবাদ সিএনবি কলোনির 2টি ভবনের বাথরুম ও পানির লাইন মেরামতের 2টি কাজেও ইজিপির শর্ত না মেনে অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
দর্শক, ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে রাত্রি যাপন। সোমবার কক্সবাজার থেকে চলাচল শুরু করে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলবে 31শে জানুয়ারি পর্যন্ত।